প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কম্বিনেশনাল লজিক সার্কিট এনকোডার সম্পর্কে আলোচনা করব। এই এনকোডার প্রধানত দু রকমের হয়। তার একটি হলো ডেসিমেল টু বাইনারি এনকোডার এবং অপরটি হলো অক্টাল টু বাইনারি এনকোডার। এই দুটি আমাদের সিলেবাসের অন্তর্গত রয়েছে। আরও কয়েকটি রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব না। প্রথমে এনকোডার সম্পর্কে ধারণা তোমাকে আমি দেব, মন দিয়ে তোমরা সেগুলো শুনবে। প্রথমত, এনকোডার কি, এই প্রশ্ন যদি তোমায় করা হয় তাহলে তুমি কি উত্তর দেবে? তুমি বলবে এনকোডার হলো এমন এক প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে কম্পিউটারের ইনপুট তথ্যগুলিকে বাইনারি কোডে এনকোড করা হয়, অর্থাৎ রূপান্তর করা হয়। আমি আবার রিপিট করছি, এনকোডার হলো এমন এক প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে কম্পিউটারের ইনপুট তথ্যগুলিকে বাইনারি কোডে রূপান্তর করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এইরকম রূপান্তর করা হয়? আমরা সবাই জানি কম্পিউটার কেবলমাত্র বাইনারি কোডে লেখা নির্দেশগুলো বুঝতে পারে। ঠিক এই কারণেই কম্পিউটারের যে ডিজিটাল ইনপুট তথ্য সেগুলিকে বাইনারি কোডে রূপান্তর করার প্রয়োজন হয়, আর এই কারণেই এনকোডার সার্কিটের প্রয়োজন রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যে কোনো এনকোডারের ক্ষেত্রে সাধারণভাবে যদি n সংখ্যক আউটপুট লাইন থাকে তাহলে সেক্ষেত্রে 2n সংখ্যক ইনপুট লাইন থাকবে। এখন এসো আমাদের আজকের আলোচ্য বিষয় ডেসিমেল টু বাইনারি এনকোডার এই সম্পর্কে আলোচনা শুরু করি। প্রথমে আমি ডেসিমেল টু বাইনারি এনকোডার সার্কিটের ব্লক ডায়াগ্রামটি তোমাদের অঙ্কন করে দেখাবো। তারপর এর ট্রুথ টেবিলটি অঙ্কন করে এর কার্যপ্রণালী তোমাদের আমি ব্যাখ্যা করব এবং তারপরে ওই ট্রুথ টেবিলের সাহায্যে এর আউটপুটগুলোর বুলিয়ান এক্সপ্রেশনটা কি করে নির্ণয় করতে হয় সেটাও আমি তোমাদের শেখাবো এবং সবশেষে এই ডেসিমেল টু বাইনারি এনকোডার সার্কিটটা কিভাবে ডিজাইন করতে হয় সেটাও আমি তোমাদের শেখাবো। এখন আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে আমি ডেসিমেল টু বাইনারি এনকোডারের ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করব। যে কোনো ডেসিমেল সিস্টেমে সবচেয়ে বড় সংখ্যা হলো 9, তাই তো? এই 9কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে এর সমতুল ভ্যালুটা হবে 1001/2, অর্থাৎ তোমার 4টা বিট লাগছে। এবং ডেসিমেল সিস্টেমে মোট সংখ্যা হচ্ছে 0 থেকে 9, অর্থাৎ 10টি। অর্থাৎ কি বোঝা গেল? এই ডেসিমেল টু বাইনারি যে এনকোডার সার্কিটটা নিয়ে আমরা আলোচনা করব সেক্ষেত্রে ইনপুট হবে এই 10টি এবং আউটপুট হবে এই 4টা বিটের জন্য 4টি। বোঝা গেল? ফলে এই কনসেপ্টটা তোমার প্রথমেই ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন। অর্থাৎ ডেসিমেল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে ইনপুট হবে 10টি এবং আউটপুট হবে 4টি। এখন আমরা ব্লক ডায়াগ্রামে সেটাকে প্রকাশ করব। তোমরা সবাই লক্ষ্য করো। ব্লক ডায়াগ্রাম আঁকার জন্য তোমাকে প্রথমে একটা আয়তাকার ব্লক এঁকে নিতে হবে। প্রথমে একটা আয়তাকার ব্লক এঁকে নাও। ওকে, এবার এর ইনপুটে মোট 10টা তোমার দাগ থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা ইনপুট দাগ আমি টেনে নিলাম। একইভাবে যেহেতু আমার 4টা আউটপুট, তাই আউটপুটে আমি 4টে দাগ টেনে নিচ্ছি। 1, 2, 3 এবং 4। আউটপুটগুলোকে
যথাক্রমে আমি E0, E1, E2 এবং E3 দ্বারা প্রকাশ করলাম। আর ইনপুটগুলোকে আমি যথাক্রমে I0, I1, I2, I3, I4, I5, I6, I7, I8 এবং I9 দ্বারা প্রকাশ করলাম ইনপুটগুলোকে। ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি ব্লক ডায়াগ্রামটা প্রথমে এঁকে নিতে পারবে, যার ইনপুটে দেবে 10টা লাইন, আউটপুটে দেবে 4টা লাইন। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা এঁকেছি ছবি, সেটা কিসের? ডেসিমেল টু বাইনারি এনকোডার। এবং এটা এঁকেছি ব্লক ডায়াগ্রাম। এটা ব্লক ডায়াগ্রাম আঁকলাম। ওকে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইভাবে ব্লক ডায়াগ্রামটাকে তুমি এঁকে নেবে। ব্লক ডায়াগ্রামটা আঁকার পর আমরা এখন ট্রুথ টেবিল অঙ্কন করব, যার সাহায্য নিয়ে ডেসিমেল টু বাইনারি এনকোডারের কার্যপ্রণালীটাকে ব্যাখ্যা করব। এখানে যে ট্রুথ টেবিলটা আমরা আঁকব, সেখানে কতগুলো রো এবং কতগুলো কলাম থাকবে সেটা আমি আগে তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই। আউটপুট ক্লিয়ার? আউটপুট আছে 4টি। এবং কিছুক্ষণ আগেই আমি তোমাদের বলেছি, এনকোডার সার্কিটের ক্ষেত্রে একটা সাধারণ নিয়ম হলো, যদি n সংখ্যক আউটপুট লাইন থাকে তাহলে সেক্ষেত্রে ইনপুট লাইনের সংখ্যা হবে 2n সংখ্যক। অর্থাৎ এখানে n এর মান 4 রয়েছে, সেই হিসেবে 2n সংখ্যক অর্থাৎ 2^4 অর্থাৎ এখানে 16টা রো থাকার কথা। কিন্তু আমার যেহেতু ডেসিমেল সিস্টেমে 10টা সংখ্যা রয়েছে, তাই আমার 6টা আর লাগবে না। অর্থাৎ আমার এখান থেকে 16টার মধ্যে 10টা রো হলেই আমার কাজটা হয়ে যাবে। বাকি 6টা রো আমার কোনো প্রয়োজন নেই। তাই তোমার ট্রুথ টেবিলে তুমি অ্যাক্টিভ রো 10টাই আঁকবে। ক্লিয়ার? আর আউটপুটের জন্য 4টা তুমি আঁকবে। এখানে আউটপুটটা আমি একটু মেনশন করে দিই, মুছে গেছে। এটা E3, এটা E2। ওকে, সুতরাং আমরা যে ট্রুথ টেবিলটা আঁকবো ডেসিমেল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে, সেখানে রো সংখ্যা থাকবে, অ্যাক্টিভ রো সংখ্যা থাকবে 10টি, আর হেডার রোয়ের জন্য একটা, অর্থাৎ 11টা রো টানবে, আর কলাম টানবো আমরা 4টা। রো ইনপুটগুলোর নাম দেব I0 থেকে I9, আর আউটপুটগুলোর নাম দেব E0, E1, E2 এবং E3। ক্লিয়ার? এখন আমরা ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটা ড্র করব। তোমরা লক্ষ্য করো, প্রথমে তুমি কি করবে? আগে ওই 11টা রো এবং 4টি কলাম যুক্ত একটা স্ট্রাকচার আগে বানিয়ে নেবে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। প্রথমে এইরকম একটি ট্রুথ টেবিল তোমরা আগে ড্র করে নেবে, যেমনটা আমি বলেছি একটু আগে। ডেসিমেল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাগবে 4টা এবং ইনপুট লাগবে 10টা, অর্থাৎ মোট 14টা কলাম এখানে লাগবে। সেইভাবে আমি 14টা কলাম এবং অ্যাক্টিভ রো এখানে রয়েছে 10টা এবং হেডিংয়ের জন্য একটা এক্সট্রা। এই নিয়ে মোট আমি কলাম সংখ্যা করলাম 14টা আর রো সংখ্যা করলাম 11টা। এইভাবে আমি স্ট্রাকচারটা প্রথমে বানিয়ে নিয়েছি, তোমরাও বানিয়ে নেবে। তারপর ট্রুথ টেবিলের মধ্যে আমি এইবার ভেরিয়েবল বা চলরাশিগুলোকে বসাবো। প্রথমে আমি আউটপুটটা মেনশন করব। আউটপুট 4টা আছে। প্রথমটা আমি E0 ধরেছি, তাই আমি E0 লিখলাম।
দ্বিতীয়টা আমি E1 ব্যবহার করেছি, E1 লিখলাম। তৃতীয়টা E2 এবং পরেরটা E3। ওকে, এইভাবে আমি চারটে আউটপুটকে বসিয়ে দিলাম। এবার ইনপুটগুলো বসাবো। প্রথম ইনপুট I0, দ্বিতীয় ইনপুট I1, তৃতীয়টা I2, তারপরটা I3, এইভাবে I4, পরেরটা I5, নেক্সট I6, তারপরটা I7, তারপরটা I8 এবং একদম শেষেরটা I9। এই ইনপুটগুলো আমি বসিয়ে নিলাম, মোট 10টা হয়ে গেল। এবার এখানে আমার ইনপুট কম্বিনেশনগুলো এই আউটপুটের যে চারটে কলাম রয়েছে এইটার উপর নির্ভর করে হবে। আমি আবার মনে করে দিচ্ছি, এখানে 10টা রো লেগেছে, অ্যাক্টিভ রো। গুনে নাও একবার, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আর চারটে কলাম লেগেছে। এইবার হিসেব অনুযায়ী এখানে যেহেতু 16টা রো থাকার কথা ছিল, একটু আগেই আমি তোমাদের ব্যাখ্যা করেছিলাম কারণ হিসেবে, কিন্তু এখানে আমার 10টা রো লেগেছে, 6টা অনুপস্থিত, আমার প্রয়োজন নেই। কিন্তু এখানে আমি এবার যখন ইনপুট কম্বিনেশনগুলো বসাবো তখন আমার 16টা রোয়ের জন্য যে নিয়ম, অর্থাৎ 8 8 8টা 0 8টা 1 প্রথম কলামে বসাবো, সেই নিয়মেই আমাকে বসাতে হবে। অর্থাৎ প্রথমে আমার 8টা 0 বসাতে হবে। জিরোগুলো বসাচ্ছি, তোমরা লক্ষ্য করো। 1 2 3 4 5 6 7 8। প্রথমে 8টা 0 বসালাম। এবার পরে যে সেল দুটো রয়েছে এই সেল দুটোতে 1 বসবে। এইভাবে পরের E2 কলামে 8-এর অর্ধেক অর্থাৎ 4 4 নিয়মে বসাও। অর্থাৎ E2 কলামে 4টা 0 4টা 1, 4টা 0 বসালাম, তারপর 4টা 1 বসালাম পরপর। শেষ দুটোতে তাহলে দুটো 0 বসবে। ওকে, ঠিক একইভাবে 4-এর পর 2 2 নিয়মে, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, আবার দুটো 0 বসে গেল। তারপরে 1 1, অর্থাৎ 0 1 0 1 0 1 0 1 0 1। এইভাবে তুমি আউটপুট যে চারটে কলাম রয়েছে সেখানে এইভাবে ইনপুট কম্বিনেশনগুলো প্রথমে বসিয়ে দাও। এরপর কোন ইনপুটের সঙ্গে এটা লিংক করবে সেইটা এখন আমরা দেখাবো। এর জন্য আউটপুটের ফার্স্ট রোটাকে লক্ষ্য করো। এটাকে যদি আমি মিন টার্ম হিসেবে ধরে নিই, এটা M0। ওকে, তো এক্ষেত্রে সবগুলোই 0 আছে, অর্থাৎ এর লজিক্যাল ভ্যালু 0, অর্থাৎ এটা I0 এর সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ এই জায়গাতে তুমি একটা 1 বসিয়ে দাও, অর্থাৎ এইটার সঙ্গে লিংক করলো। ওকে, এইভাবে পরেরটা দ্বিতীয় রো এর লজিক্যাল ভ্যালু 0 0 0 1 অর্থাৎ 1, এটা M1 অর্থাৎ মিন টার্ম হিসেবে যদি আমি এগুলোকে ধরি, এটা M1 এর ঘর। এই M1 অর্থাৎ এর লজিক্যাল ভ্যালু 1, তাই এটা I1 এর সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ এই ঘরে তোমাকে একটা 1 বসাতে হবে। এই হিসেবে নেক্সট রো এর লজিক্যাল ভ্যালু 0 0 1 0 1 0 মানে হচ্ছে 2, অর্থাৎ I2 এর সঙ্গে এটা কানেক্ট হবে, I2 এর সঙ্গে কানেক্ট হবে, তাই I2 এর ঘরে 1 বসালাম। এই হিসেবে পরপর অন্য রোগুলো তো দেখতে থাকো। 1 1 মানে 3, অর্থাৎ I3 এর সঙ্গে কানেক্ট হবে। নেক্সট 1 0 0 1 0 0 মানে হচ্ছে 4, অর্থাৎ এই যে I4 এর সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ এইখানে তোমাকে 1 বসাতে হবে। নেক্সট 1 0 1 মানে 5, অর্থাৎ I5 এর সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ এখানে 1 বসাবে। এই একইভাবে পরেরটার মান 1 1 0 মানে হচ্ছে 6, I6 এর সঙ্গে কানেক্ট হবে। নেক্সট 1 1 1 মানে 7, অর্থাৎ I7 এর সঙ্গে এটা কানেক্ট হবে, ক্রস সেকশন এখানে। নেক্সট
1,000 মানে হচ্ছে 8 অর্থাৎ I8 এর সঙ্গে কানেক্ট হবে, অর্থাৎ 9 অর্থাৎ I9 এর সঙ্গে কানেক্ট হবে। এইভাবে কোনাকুনি একগুলো চলে আসছে। বাকি যত ক্ষেত্রগুলো রয়েছে সেই সবগুলোতে তুমি শূন্য বসিয়ে দেবে। ঠিক আছে, শূন্যগুলো আমি এবার বসিয়ে দিচ্ছি সব। শূন্যগুলো বসাচ্ছি, শূন্যগুলো বসাতে একটু সময় লাগবে। এইভাবে তুমি বাকি সমস্ত সেলগুলোতে শূন্য বসিয়ে দাও, দিলেই তোমার ট্রুথ টেবিলটা কমপ্লিট হয়ে যাবে। এবার এই ট্রুথ টেবিলের যে মিন টার্মগুলো আমি মেনশন করছিলাম, প্রথমটা M0, দ্বিতীয়টা M1, তারপরটা ধরে নিই M2, তারপরটা M3, তারপরটা M4, M5, এটা M6, M7 এবং এটা M8, একদম শেষেরটা M9। এইভাবে আমি মিন টার্মগুলোকে মেনশন করে নিলাম। কেন না, এই ট্রুথ টেবিলটা অনুসরণ করে এখন আমি E0, E1, E2 এবং E3 এর বুলিয়ান এক্সপ্রেশনটা নির্ণয় করব, যেটা আমাকে ডেসিমেল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট বা বুলিয়ান সার্কিট এটা আঁকতে আমাকে সাহায্য করবে। সেই কারণে আমি টার্মগুলো লিখে নিলাম। এবং আগের নিয়মে আমরা যেমন জানি, ট্রুথ টেবিলের আউটপুটে যে যে ঘরগুলোতে 1 রয়েছে, E0তে যে যে ঘরগুলোতে 1 রয়েছে, সেগুলোকে আমরা মিন টার্ম হিসেবে ধরে এক্সপ্রেশনটা তৈরি করব। এইভাবে E1 এর ঘরে কোথায় কোথায় 1 আছে দেখব, E2 এর ঘরে দেখব, E3 এর ঘরে দেখব, দেখে আমরা ইকুয়েশনটাকে লিখে নেব। সেই হিসেবে আমি প্রথমে লিখতে পারি E0 সমান, কোথায় কোথায় 1 আছে আগে মার্ক করো, E0 কলামটা লক্ষ্য করো, কোথায় কোথায় 1 আছে মেনশন করো। এখানে আছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে এবং এখানে রয়েছে। অর্থাৎ এই কন্ডিশনের উপর এরা রিলেটেড যে ইনপুট তার সঙ্গে লিঙ্ক করবে। অর্থাৎ যখন M1 হবে তখন আমরা দেখতে পাচ্ছি I1 এর সঙ্গে কানেক্ট করছে, I1 এর সঙ্গে কানেক্ট হবে। যখন M3 তখন I3 এর সঙ্গে কানেক্ট হবে। যখন M5 তখন I5 এর সঙ্গে কানেক্ট হবে। যখন M7 তখন I7 এর সঙ্গে কানেক্ট হবে। আর যখন 9 তখন সোজা চলে এসো I9 এর সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ 1 2 3 4 5, 5টা টার্ম 1 2 3 4 5 এইভাবে কানেকশনটা এখানে লিংক করবে। তাই আমরা E0 সমান লিখতে পারি এই যে যে ইনপুট ভ্যালুগুলো কানেক্ট করেছে সেইগুলো প্লাস অর অপারেশন দ্বারা যুক্ত করে দেব। অর্থাৎ I1 ফার্স্ট, I1 প্লাস নেক্সট I3 প্লাস I5 প্লাস I7 প্লাস I9 এই অর অপারেশন দ্বারা যুক্ত করে দিলাম। অর্থাৎ E0 এটা হলো বুলিয়ান এক্সপ্রেশন। ঠিক একই নিয়মে আমাকে এবার E1 সমান বের করতে হবে। E1 সমান আমি লিখব কি, ওই একই নিয়মে তোমাকে দেখতে হবে E1 এর ঘরে কোথায় কোথায় 1 আছে দেখো, এইখানটাতে, একেবারে নিচের দিকে দুটোতে 4টা টার্ম রয়েছে যেখানে 1 আছে এবং এটা M2 কে সূচিত করছে, অর্থাৎ এটা I2 কে কানেক্ট করবে। নেক্সট এটা M3 অর্থাৎ এটাকেই কানেক্ট করবে, I3 কেই কানেক্ট করবে, এটাই কানেক্ট করবে। পরেরটা M6 অর্থাৎ এইটাকে কানেক্ট করবে। তারপর এটা M7 অর্থাৎ এইটাকে কানেক্ট করবে। তাহলে এর জন্য আমরা ইকুয়েশনটা কি লিখতে পারবো আবার একবার চেক করে নাও। M2 M3 M6 M7 এই 4টা টার্ম এখানে কানেক্ট করছে।
M2 মানে I3, M3 মানে I3, M6 মানে I6, M7 মানে I7। অর্থাৎ আমি লিখতে পারবো এখানে I2 প্লাস I3 প্লাস I6 প্লাস I7, I2 প্লাস I2 প্লাস I3 প্লাস I6 প্লাস I7। এটা আমরা E1 এর জন্য লিখতে পারলাম। ঠিক একইভাবে আমরা E2 এবং E3 এর মানও বের করব। E2 সমান আমরা কি লিখতে পারবো, এখানেও সেই একইভাবে বের করো, কোথায় কোথায় 1 আছে। এখানে দেখতে পাচ্ছি শেষের দিকে চারটাতে 1 আছে, অর্থাৎ M4, M5, M6, M7, M4, M5, M6 এবং M7 এই চারটাতে 1 রয়েছে। অর্থাৎ এর জন্য আমরা লিখতে পারবো রিলেটেড এর লিঙ্ক হবে কোনটা না I4, I5, I6, I7 একই নিয়মে আমরা লিখে নেব, কারণ এখানে মিন টার্ম দিয়ে প্রকাশ করেছি ও রিলেটেড টার্মগুলো এখান থেকে সোজাসুজি চলে আসবে। এইটা অর্থাৎ এইটা আসবে, তারপর এইটা আসবে, তারপর এটার জন্য এটা আসবে এবং এটার জন্য এটা আসবে। অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি, এই টার্মটা লাগবে, তারপরে এটার জন্য এটা লাগবে, এটার জন্য এইটা লাগবে এবং এটার জন্য এইটা লাগবে। অর্থাৎ আমার লাগছে M4, M5, M6, M7, অর্থাৎ এখানে আমার লাগছে হচ্ছে I4, I5, I6, I7। তাই আমি E2 সমান লিখতে পারবো I4 যুক্ত I5 যুক্ত I6 যুক্ত I7। ঠিক অনুরূপ পদ্ধতিতে আমরা E3 এর এক্সপ্রেশনটা নির্ণয় করব। কি হবে দেখো, কোথায় কোথায় 1 আছে, একেবারে শেষ দুটোতে, অর্থাৎ এইটা এবং অর্থাৎ 8 এবং 9 নম্বর টার্ম, এইটা এবং এইটা 8 এবং 9 নম্বর এই মিন টার্ম দুটোকে এটা ইন্ডিকেট করছে। অর্থাৎ I8 প্লাস I9, I8 প্লাস I9। এইভাবে তুমি ডেসিমেল টু বাইনারি এনকোডারের চারটে আউটপুট E0, E1, E2 এবং E3 এই চারটার লজিক্যাল এক্সপ্রেশন আগে হিসেব করে নাও। এইটার উপর বেস করে আমরা ডেসিমেল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট আঁকতে পারবো। অর্থাৎ ডেসিমেল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট আঁকতে হলে প্রথমে তোমায় ট্রুথ টেবিলটা ড্র করতে হবে। সেই ট্রুথ টেবিল থেকে আউটপুটের মিন টার্মগুলোকে অনুসরণ করে E0, E1, E2 এবং E3 এর লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন আগে তোমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলেই তুমি তোমার পরবর্তী ক্ষেত্রে ডেসিমেল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিটটা খুব সহজে ড্র করতে পারবে। আশা করছি বোঝা গেছে। এখন আমরা ডেসিমেল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিটটা অঙ্কন করব। সবাই লক্ষ্য করো, এজন্য আমার নিচে 4টি এক্সপ্রেশন লাগবে, তাই আমি এটি রাখবো, ট্রুথ টেবিলটা আমি মুছে দেব। এখন আমরা ডেসিমেল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিটটা অঙ্কন করব। সেক্ষেত্রে আমার এই 4টি আউটপুটের যে এক্সপ্রেশন আছে সেটাকে আমাকে অনুসরণ করেই কাজটা করতে হবে। এখানে প্রত্যেকটা আইটেম প্লাস চিহ্ন দ্বারা যুক্ত আছে, অর্থাৎ ওগুলো অর গেটের মধ্যে আছে। আমার এখানে E0, E1, E2, E3 মোট 4টা আইটেম আছে, তাই ওই 4টার জন্য আমার 4টা অর গেট লাগবে। আর 10টা ইনপুট আছে, তার সঙ্গে কিভাবে লিঙ্ক করবে সেটা আমরা সহজেই তাহলে বুঝতে পারবো। প্রথমে 4টা যেহেতু অর গেট লাগবে, তাই প্রথমে তুমি 4টা আগে অর গেট এঁকে নাও। একটা আঁকলাম, দুটো আঁকলাম, তিনটে এবং 4টা আঁকলাম। 4টা অর গেটের প্রত্যেকটা আউটপুট
মেনশন করে দাও, যেমনটা আমরা এখানে দেখিয়েছি। এখানে লিখে দাও E0 সমান 1 3 5 7 9, 1 I1 প্লাস I3 প্লাস I5 প্লাস I7 প্লাস I9, 1 3 5 7 9 হয়ে গেল। একইভাবে E1 সমান যেটা বেরিয়েছে দেখো 2 3 6 7, I2 প্লাস I3 প্লাস I6 প্লাস I7। আরেকবার মিলিয়ে নাও, এখানে রয়েছে 1 3 5 7 9, 1 3 5 7 9, এখানে রয়েছে 2 3 6 7, 2 3 6 7। এটা ঠিক মিলিয়ে নেবে, যদি ভুল করো তাহলে ছবিটা ভুল হয়ে যাবে। এইভাবে E2 সমান যেটা বেরিয়েছে দেখো 4 5 6 7, I4 যুক্ত I5 যুক্ত I6 যুক্ত I7, 4 5 6 7, 4 5 6 7 বসিয়ে দিলাম। এইভাবে E3 সমান লেখো I8 প্লাস I9, I8 প্লাস I9, এটা প্লাস চিহ্ন, ওকে, I8 প্লাস I9 হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, যেহেতু 10টা টোটাল ইনপুট লাইন আছে, তাই 10টা ইনপুট লাইন আমাকে এবার এঁকে নিতে হবে এবং সেই ইনপুটগুলোকে ধাপে ধাপে কানেক্ট করতে হবে। এর জন্য আমি স্কেলটার সাহায্য নিয়ে আঁকছি। প্রথমে আমি এটা I0 টানলাম, উপরে একটু জায়গা রাখি লেখার জন্য। এটা I1, এটা ধরো I2, I3, I4, I5, I6, I7, I8, I9। এবারে এইগুলোকে সব নামকরণ করে দাও, ঠিক আছে? এটা I0, I1, I2, এটা I3, এটা I4, I5, I6, I7, I8 এবং I9। প্রত্যেকটাতে এরকম একটা কানেকশনের সিম্বল দিয়ে রাখো। এইভাবে তুমি টেনে দাও। এইবার দেখে দেখে তুমি জুড়তে থাকো। আমি নিচের অংশটা মুছে দিচ্ছি, আরেকবার চেক করে নিই। 1 3 5 7 9, 2 3 6 7, 4 5 6 7, 8 9। ঠিক আছে, আমি নিচের অংশটা মুছে দিচ্ছি যাতে ছবিটা তোমাদের বুঝতে সুবিধে হয়। এইবার আমি কি করব, এই যে E0, E1, E2, E3 এর সঙ্গে রিলেটেড এই টার্মগুলো রয়েছে, এগুলোকে দেখে দেখে এই ইনপুটের সঙ্গে কানেক্ট করে দেবো। কানেক্ট করে দিলেই ছবিটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ প্রথমে 1 3 5 7 9 এইটাতে কানেক্ট করতে হবে। এখানে লেখা আছে, আমি মাথাতেও প্রত্যেকটার মাথাতেও লিখে দিই। I0, I1, I2, I3, I4, I5, I6, I7, I8 এবং এটা I9। এগুলোতেও এরকম একটা কানেকশন সিম্বল তুমি দিয়ে দিতে পারো বোঝার সুবিধার জন্য। বোঝার সুবিধার জন্য এরকম একটা করে দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এইবার আমি দেখে দেখে এগুলোকে জুড়ে দেবো। প্রথমে 1 3 5 7 9 আছে, অর্থাৎ প্রথমে I1 এর সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ এখানে মোট 1 2 3 4 5টা লাইন টানতে হবে। প্রথমে I1 এর সঙ্গে কানেক্ট হবে, তাই I1 থেকে একটা লাইন টেনে
এখানে দিয়ে দাও। দেখো কানেক্ট করে দিলাম। এইভাবে পরেরটা 3 নম্বরে যাবে, অর্থাৎ I3 থেকে একটা লাইন নাও, নিয়ে কানেক্ট করে দাও। I3 থেকে একটা নাও, কানেক্ট করে দাও। এইভাবে 5 থেকে নাও, কানেক্ট করো। I5 এখান থেকে একটা নাও, কানেক্ট করো। I7 থেকে একটা নাও, কানেক্ট করো। দেখো I7, এইটা I7, তাহলে I7 থেকে একটা নিলাম, কানেক্ট করলাম। নেক্সট I9 থেকে একটা কানেক্ট করো, একদম লাস্টটা হচ্ছে I9, এইটা এই I9 থেকে একটা কানেক্ট করো, করে এখানে জুড়ে দাও। এবার প্রত্যেকটাতে একটা করে কানেকশন সিম্বল দিয়ে দাও, গোল করে দাও। এখানে একটা করে গোল করে দাও। এটা কানেকশনের সিম্বল বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, তাহলে 1 3 5 7 9 কানেক্ট করে দিলাম। ঠিক একইভাবে 2 3 6 7 এই চারটাকে কানেক্ট করতে হবে। E1 2 নম্বর থেকে কানেক্ট করো। সেম প্রসেসে 2, অর্থাৎ এই যে এটা 2 থেকে একটা কানেক্ট করলাম। নেক্সট I3 থেকে একটা কানেক্ট করলাম। 6 থেকে একটা কানেক্ট করতে হবে, এটা 6 থেকে একটা কানেক্ট করলাম। এবং 7 থেকে I7 এইটা I7 থেকে একটা কানেক্ট করে দিলাম। একইভাবে এইগুলোতে একটা করে কানেকশনের সিম্বল দিয়ে দাও। এখানটা মুছে গেছে, এটা একটু আমি রিড্র করে দিচ্ছি। এই দাগগুলো একটু মুছে গেছে, আঙুল লেগে একটু মুছে ঠিক করে দিলাম। ওকে, হয়ে গেল। ঠিক অনুরূপ পদ্ধতিতে এবার 4 5 6 7 কে কানেক্ট করো E2 সঙ্গে। ওকে, 4 5 6 7 আঙুল লেগে শুধু মুছে যাচ্ছে। 4 5 6 7 বড় ড্রয়িং তো, অর্থাৎ 4 নম্বর থেকে এইটা 4 নম্বর লাইন। দেখো এই যে I4 I5 থেকে একটা পয়েন্ট করলাম, এখানে পয়েন্ট করে কানেক্ট করে দিলাম। নেক্সট I5 থেকে ঠিক তারপরেটাই I5, এখানে একটা কানেক্ট করলাম। ওকে, করে এটাকে কানেক্ট করে দিলাম। 4 5 6 7 নেক্সট 6 ঠিক তার পাশেই আছে এটা 6 নম্বর, এখান থেকে কানেক্ট করে দিলাম। এবং 7 নম্বর থেকে একটা ঠিক তার পাশেই এখানে আছে 7 নম্বর থেকে একটা কানেক্ট করে দিলাম। তাহলে দেখো 4 5 6 7 কানেক্ট হয়ে গেল। ঠিক অনুরূপ পদ্ধতিতে 8 এবং 9 কানেক্ট হবে E3 এর সঙ্গে। 8 নম্বর অর্থাৎ শেষের দুটো, 8 নম্বর থেকে একটা কানেক্ট করলাম আর 9 নম্বর থেকে একটা কানেক্ট করলাম। এইভাবে তুমি কানেক্ট করে নেবে। এই কানেক্ট করে নেওয়ার সাথে সাথেই তোমার সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? অর্থাৎ এতক্ষণ আমরা যে ফিগারটা আঁকলাম সেটা কি? লজিক সার্কিট অফ decimal to binary encoder। decimal to binary encoder। ওকে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের এই পর্বের ক্লাসে আমি তোমাদের এতক্ষণ ডেসিমেল টু বাইনারি এনকোডার সার্কিট নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমার পরবর্তী ক্লাসে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।